প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ইতিমধ্যেই আমি এই অধ্যায় থেকে দুটি লেকচার সম্পন্ন করেছি। আশা করছি তোমরা ভিডিওগুলো দেখেছ। তো গত লেকচারে আমি বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে আলোচনা করেছি। আর বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিকে বলি আমরা যান্ত্রিক শক্তি। আজকে আমরা দেখব হচ্ছে মূলত যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল যে নীতি রয়েছে সেই নীতিটি দেখব। আমরা সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল সম্পর্কে কিছু বিষয় জানব এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি সেটি হচ্ছে ক্ষমতা, পাওয়ার। সেই পাওয়ার সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে আমরা এখানে কিছু বিষয় জানব। তো প্রথমে আমি বলবো সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল কি, এটা আমরা একটু জেনে নিই। সংরক্ষণশীল বল হচ্ছে একটি পূর্ণ চক্র সম্পন্ন করার সময় যে বল দ্বারা কৃতকাজ শূন্য হয়। একটি পূর্ণ চক্র সম্পন্ন করার ফলে যে বল দ্বারা কৃতকাজ শূন্য হয় সেই বলকে বলি আমরা সংরক্ষণশীল বল। অন্যদিকে একটি পূর্ণ চক্র সম্পন্ন করার ফলে যে বল দ্বারা কৃতকাজ শূন্য হয় না তাকে বলি আমরা অসংরক্ষণশীল বল। আমরা উদাহরণ দিতে পারি, যেমন ধরো অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, স্প্রিং এর বল একটি সংরক্ষণশীল বল, স্থিতিস্থাপক বল একটি সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল হবে আমরা কিভাবে বুঝবো? যে এই বল দ্বারা কৃতকাজ হতে হবে শূন্য যখন একটি পূর্ণ চক্র সম্পন্ন করা হবে। একটি পূর্ণ চক্র বলতে আমরা কি বুঝবো? মনে করো তুমি একটি বিল্ডিং এর নিচতলা থেকে 5 তলায় উঠলে, 5 তলা থেকে আবার নিচতলায় নেমে আসলে, তাহলে একটি পূর্ণচক্র সম্পন্ন হলো। এই যে পূর্ণচক্র সম্পন্ন হলো, এই ক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কিন্তু কাজ সম্পন্ন হয়েছে। আমরা যদি মোট কাজ হিসেব করি তাহলে দেখা যাবে মোট কাজের পরিমাণ হবে 0। তার মানে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল। ঠিক একইভাবে স্থিতিস্থাপক বল, স্প্রিং বল এগুলো সংরক্ষণশীল বল। আর অসংরক্ষণশীল বলের উদাহরণ দিলে আমি বলতে পারবো ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। তোমরা জানো যে ঘর্ষণ বলটা সবসময়ই গতির বিপরীত দিকে ক্রিয়া করে। একটা বস্তুকে তুমি যেদিকেই টানবে ঘর্ষণ বলটা ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া করবে। সো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ হিসাব করার সময় আমরা দেখব যে বল সবসময় সরণের বিপরীতমুখী। তো বল যদি সরণের বিপরীতমুখী হয় তাহলে বল দ্বারা কৃতকাজ হবে হচ্ছে তোমার ঋণাত্মক কাজ, অর্থাৎ আমরা বলি বলের বিরুদ্ধে কাজ। তো যেহেতু বলের বিরুদ্ধে কাজ, তাহলে ঋণাত্মক কাজ হচ্ছে। তো সবসময় যদি ঋণাত্মক কাজ হয় সেই কাজটা কখনোই শূন্য হওয়া সম্ভব না, কারণ শূন্য হতে হলে সমপরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক হতে হবে। কিন্তু ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ কখনোই ধনাত্মক হবে না, যেহেতু ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ কখনোই শূন্য হয় না। ফলে ঘর্ষণ বলকে বলতে পারি আমরা অসংরক্ষণশীল বল। তদ্রূপ সান্দ্র বল একটি অসংরক্ষণশীল বল। আশা করি বিষয় দুটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি বলবো যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল নীতি। তোমরা শক্তির সংরক্ষণশীল সূত্র জানো, যে শক্তির সৃষ্টি নেই, শক্তির বিনাশ নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। ঠিক একইভাবে আমরা শক্তির সংরক্ষণশীল নীতিটাকে একটু ভিন্নভাবে বলতে পারি। সেটা হচ্ছে এরকম যে একটি সংরক্ষণশীল বলের অধীনে গতিশীল কোন বস্তুর মোট যান্ত্রিক শক্তি তার গতিপথের যে কোনো বিন্দুতে আমরা হিসেব করি না কেন, মোট যান্ত্রিক শক্তিটা একই থাকবে, ধ্রুব থাকবে বা সংরক্ষণশীল থাকবে। এটি হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল সূত্র। যেমন ধরো একটা বস্তু অভিকর্ষ বলের প্রভাবে উপর থেকে নিচের দিকে পড়ছে। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি উপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল। আমরা মনে করি এই বিন্দু থেকে বস্তুটি নিচের দিকে পড়ছে, কোন এক সময় বি বিন্দুতে পৌঁছলো, আবার হয়তো সি বিন্দুতে পৌঁছলো, কোন এক সময় আবার ডি বিন্দুতে সে ভূমিতে পতিত হবে। এই যে তার গতিপথের উপর বিভিন্ন বিন্দু রয়েছে এ বি সি ডি, এই প্রত্যেকটা বিন্দুতে বস্তুর যে মোট যান্ত্রিক শক্তি, দ্যাট মিনস গতিশক্তি এবং বিভব শক্তির যে সমষ্টি, এটি হবে ধ্রুবক বা একই। যেমন এই বিন্দুতে যদি আমরা বলি তাহলে এর সমস্ত শক্তি হবে বিভব শক্তি। এখানে কোনো গতিশক্তি নেই, কারণ এখানে বস্তুটির বেগ ছিল না। যখন আমি এই বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দেব, নিচের দিকে যখন পড়তে থাকবে মুক্তভাবে, তখন কিন্তু পর্যায়ক্রমে এর বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ
যতই সময় গড়াবে ততই এর বিভব শক্তি হ্রাস পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে। একইভাবে দেখা যাবে যে বি বিন্দুতে যখন আমরা হিসেব করব তখন তার গতিশক্তি এবং বিভব শক্তি দুটোই থাকবে এবং তাদের সমষ্টি কিন্তু এই বিন্দুতে যে বিভব শক্তি ছিল তার সমান, তার মানে মোট শক্তি সমান হয়ে গেল। একইভাবে সি বিন্দুতে তাই। আর ডি বিন্দুতে যখন আসবে তখন বস্তুর সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ ডি বিন্দুতে গতিশক্তি হবে সর্বোচ্চ, বিভব শক্তি হবে সর্বনিম্ন বা শূন্য। তার মানে দেখা যাচ্ছে একটি বস্তুর সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি আর ভূমিতে তার গতিশক্তি এই দুটি হবে কিন্তু সমান, এই দুটি সমান হবে, এটা মনে রাখবে। ওকে, আমরা এখন যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল নীতির ব্যবহার রয়েছে। যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল নীতিটাকে আমরা কি কি কাজে ব্যবহার করি সেটা একটু পর্যায়ক্রমে দেখতে পারি। উৎক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা বের করতে পারি আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল সূত্র প্রয়োগ করে। উৎক্ষিপ্ত বস্তু মানে কি? একটি বস্তুকে যখন ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় সেটাকে বলি আমরা উৎক্ষিপ্ত বস্তু। ভূমি থেকে খাড়া উপরের দিকে একটি বস্তুকে যখন নিক্ষেপ করা হয় তাকে বলি উৎক্ষিপ্ত বস্তু। এই উৎক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কত হবে সেটা আমরা বের করতে পারি যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল সূত্র প্রয়োগ করে। আমরা মনে করি একটি বস্তুকে এ বিন্দু থেকে মনে করো ভি নট বেগে নিক্ষেপ করা হলো। এ বিন্দু থেকে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ভি নট বেগে নিক্ষেপ করা হলো। এই বস্তুটি সর্বাধিক উচ্চতা হচ্ছে ধরো বি বিন্দুতে গেল, এটা অর্থাৎ সর্বাধিক উচ্চতা হচ্ছে এ বি। এখানে আমরা এ বি সমান বলি হচ্ছে এইচ ম্যাক্স, দ্যাট মিন্স সর্বাধিক উচ্চতা। এ বি মানে তার এইচ ম্যাক্স। এখন বি বিন্দুতে বস্তুর বেগ কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, যেহেতু সর্বাধিক উচ্চতা তার মানে বি বিন্দুতে বস্তুর বেগ শূন্য হয়ে গিয়েছে। শূন্য হয়ে গিয়েছে বলে বস্তুটি আর উপরে যেতে পারেনি, এই জন্য সেটি হচ্ছে সর্বাধিক উচ্চতা। তাহলে এটা এখানে বেগ হবে কিন্তু শূন্য। আমরা একটি একটি আসি। প্রথমে আমরা এ বিন্দুর ক্ষেত্রে যদি আসি, এ বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি নট স্কয়ার। আমরা ধরে নিচ্ছি উৎক্ষিপ্ত বস্তুটির ভর হচ্ছে এম। উৎক্ষিপ্ত বস্তুর ভর যদি এম হয় তাহলে তার গতিশক্তি হবে হাফ এম ভি নট স্কয়ার, কারণ ভি নট বেগে বস্তুটিকে এ বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে। কাজে এ বিন্দুতে তার গতিশক্তি হবে কিন্তু হাফ এম ভি নট স্কয়ার এবং এই বিন্দুতে বস্তুটির বিভব শক্তি আমরা বলি ইউ এ, দিস ইজ ইকুয়াল টু হবে 0। কারণ তোমরা জানো অভিকর্ষজনিত বিভব শক্তি হচ্ছে mgh। তো এ বিন্দুতে বস্তুর ভূমিতেই রয়েছে, তাহলে ভূমি থেকে তার উচ্চতা কি শূন্য, এইচ এর মান যেহেতু শূন্য তাহলে এটা হবে ইউ। তাহলে আমরা এখানে মোট শক্তি কত হবে, মোট যান্ত্রিক শক্তি বা মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি আমরা ই বলি যদি ইজ ইকুয়াল টু দুটো যোগফল, দ্যাট মিন্স হাফ এম ভি নট স্কয়ার। হাফ এম ভি নট স্কয়ার, এটা হচ্ছে তার মোট যান্ত্রিক শক্তি। এবার আমরা বি বিন্দুতে আসি। যদি বি বিন্দুতে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হয় তাহলে আমরা আগেই বলেছি বি বিন্দুতে বেগ হবে শূন্য। তাহলে আমরা পাবো বি বিন্দুতে গতিশক্তি কে বি অবশ্যই শূন্য। যেহেতু বি বিন্দুতে বস্তুর বেগ নেই, গতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, তো ভি যেহেতু শূন্য তাহলে গতিশক্তি হবে শূন্য। আর বি বিন্দুতে বিভব শক্তি যদি আমরা বলি বিভব শক্তি ইউবি, তাহলে ইউবি সমান হবে এম জি এইচ ম্যাক্স। ম্যাক্স কেন? কারণ আমরা বলছি যে বি বিন্দুটাই বস্তুর সর্বোচ্চ বিন্দু, আমরা সর্বোচ্চ উচ্চতা, এটাকে বলবো আমরা এইচ ম্যাক্স, এবি কে বলছি এইচ ম্যাক্স। তাহলে এখন বি বিন্দুতে মোট শক্তি কত হবে, মোট যান্ত্রিক শক্তি কত হবে সেটা আমরা হিসাব করতে পারি। আমরা বলি ই, এটা কাজ করে এটাকে ই এ বলি, এটাকে ইবি বলি, দিস ইজ ইকুয়াল টু হবে এম জি এইচ ম্যাক্স। এবিতে শূন্য, এটা যোগফল হবে, যোগ করলে এম জি এইচ ম্যাক্স হবে। যান্ত্রিক শক্তির যে সংরক্ষণশীল নীতি, সেই নীতিতে আমরা কি বলতে পারি যে কোনো বস্তু যদি সংরক্ষণশীল বলের অধীনে চলে তাহলে তার গতিপথের যে কোনো বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই হবে। তাহলে এটা কিন্তু আমাদের বি বিন্দুতে মোট শক্তি
এটা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি, তাহলে দুইটার কি হবে, পরস্পর সমান হবে। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র অনুসারে আমরা লিখতে পারি ই এ ইকুয়াল টু ই বি, ই এ ইকুয়াল টু হবে ই বি, দ্যাট মিনস হাফ এম ভি নট স্কয়ার ইকুয়াল টু হবে এম জি এইচ ম্যাক্স। এখান থেকে খুব সহজ তোমরা এইচ ম্যাক্সটা বের করতে পারবো। এম এম কেটে যাবে, তার মানে এইচ ম্যাক্স দিস ইজ ইকুয়াল টু হবে ভি নট স্কয়ার বাই 2g। কোন বস্তু যখন সরল সদিত স্পন্দনে স্পন্দনশীল থাকে, সেই বস্তুর বেগ কত হবে তার একটা সমীকরণ আমরা পেতে পারি। সেটা কিভাবে পেতে পারি, আমরা মনে করি একটি বস্তু, মনে করেন যে পি কিউ, ও হচ্ছে সাম্যাবস্থান, ও হচ্ছে সাম্যাবস্থান, ও থেকে পি কিউ, পি থেকে কিউ, কিউ থেকে পি, এইভাবে বস্তুটি সরল সদিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। যেহেতু ও সাম্যাবস্থান, তার মানে ও থেকে পি এবং ও থেকে কিউ, এই যে দূরত্বটা, এটাকে বলবো আমরা বিস্তার, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। OP is equal to OQ, this is equal to A বিস্তার। ওকে, এবার আমরা দেখি যে যখন বস্তুটি সর্বোচ্চ অবস্থানে থাকে, দ্যাট মিন্স কিউ বিন্দুতে অথবা পি বিন্দুতে থাকে, তখন আমরা বলি তার সরলটা হচ্ছে বিস্তারের সমান। তাহলে তখন আমরা বলি কিউ বিন্দুতে বিভব শক্তি কত হবে, বিভব শক্তি যদি বলি ইউ কিউ দিস ইজ ইকুয়াল টু হবে হাফ কে এ স্কয়ার। তোমরা জানো সরল সদিত স্পন্দনের ক্ষেত্রে বিভব শক্তি রাশিমালা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এক্স মানে হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, যেহেতু বস্তুটা সাম্যাবস্থান থেকে সর্বাধিক দূরত্বে আছে, অর্থাৎ কিউ বিন্দুতে আছে, তার মানে ও কিউটা হবে এর সমান, এই জন্য আমরা লিখতে পারি হাফ কে এ স্কয়ার। এবং এখানে গতিশক্তি কত হবে, এখানে গতিশক্তি কে কিউ দিস ইজ ইকুয়াল টু হবে 0। গতিশক্তি কিন্তু 0 হবে। কেন 0 হবে, কারণ ওখানে তো কোনো বেগ থাকবে না, কারণ এখান থেকে এখানে বেগ থাকে সর্বোচ্চ, সাম্যাবস্থানে বেগ থাকে সর্বোচ্চ, তোমরা জানো এটা। এখান থেকে বেগটা ধীরে ধীরে কমতে কমতে এখানে শূন্য হয়ে গেছে, আবার এদিকে আসবে, আবার এখানে এসে শূন্য হবে, আবার এদিকে যাবে, এইভাবে চলতে থাকবে। তার মানে সর্বোচ্চ বিন্দুতে বেগ কিন্তু শূন্য হয়, এই জন্য এখানে বেগ থাকবে না, যেহেতু তাহলে আমাদের গতিশক্তিও থাকবে না। তাহলে এখানে মোট শক্তি কত হলো সেটা আমরা বের করতে পারি। মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি ই কিউ দিস ইজ ইকুয়াল টু হবে হাফ কে এ স্কয়ার। ই কিউ ইজ ইকুয়াল টু হলো হাফ কে এ স্কয়ার। এটা হলো কিউ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। ওকে, এবার আমরা মনে করি যে এখান থেকে এক্স দূরত্বে যে একটা বিন্দু, এই দূরত্বটা নিলাম আমরা এক্স। সাম্যাবস্থান থেকে এক্স দূরত্বে আমরা একটা বিন্দু বিবেচনা করলাম, ধরো এই বিন্দুটার নাম দিলাম আমি আর। তাহলে আর বিন্দুতে এখন কিন্তু বস্তুটার বেগ থাকবে, এখন বেগ শূন্য বলা যাবে না। আর বিন্দুতে বস্তুর বিভব শক্তি কত হবে, বিভব শক্তি ইউ আর দিস ইজ ইকুয়াল টু কি হবে হাফ কে এক্স স্কয়ার। কারণ আমি বলেছি ও বিন্দু থেকে, দ্যাট মিন্স সাম্যাবস্থান থেকে আর বিন্দুর দূরত্ব বলেছি কত এক্স, তাহলে আমার এইটা হবে হাফ কে এক্স স্কয়ার। আর এখানে একটা গতিশক্তিও থাকবে, কারণ এখানে কিন্তু বস্তুর বেগ থাকবে, ফলে তার গতিশক্তি থাকবে। গতিশক্তি যদি বলি আমি কে আর দিস ইজ ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কয়ার। যেখানে আমি ধরে নিচ্ছি আর বিন্দুতে বস্তুটার বেগ হচ্ছে ভি, এই ভিটা আমি বের করতে চাই। তাহলে এখন আমি আর বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত আসবে সেটা আমি লিখতে পারি, বা মোট শক্তি হবে ই আর বলি যদি, সেটা হবে হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে আমাদের আর বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর বিন্দুতে যান্ত্রিক শক্তি, আর এটা হচ্ছে আমাদের কিউ বিন্দুতে যান্ত্রিক শক্তি। তাহলে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র অনুসারে কি লিখতে পারবো, দুই বিন্দুতে যে মোট যান্ত্রিক শক্তি সেটা হবে ধ্রুব বা সমান। ফলে আমরা লিখতে পারি ই আর ইকুয়াল টু হবে ই কিউ, অর্থাৎ আর বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি এবং কিউ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি এরা হবে সমান। জাস্ট মানটা বসিয়ে দাও। ই আর মানে হলো হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার। ই কিউ মানে হচ্ছে হাফ কে এ স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা এটা একটু হিসাব করি। হিসাব করলে আমরা পেয়ে যাব ভি এর মানটা কত আসবে।
সব জায়গায় হাফ আছে, আমরা হাফটা বাদ দিয়ে দিই। আমরা যদি ভি বের করবো তার মানে এম ভি স্কোয়ার এই পাশে রাখি আর ওইটা এই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে তোমার কে এ স্কোয়ার মাইনাস কে এক্স স্কোয়ার। আমরা কে টাকে কমন নেই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এম দিয়ে ভাগ করে দিই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম কে লিখি আমরা ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দ্যাট মিনস ভি ইকুয়াল টু হবে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে রাশিমালাটা পেলাম, এই রাশিমালাটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এই রাশিমালাটা কিন্তু তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এটাই কিন্তু বেগের রাশিমালা। একটা সরল সঞ্চিত স্পন্দনশীল কণার সাম্যাবস্থান থেকে এক্স দূরত্বে বেগ কত, এইখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। এবং খেয়াল করো, এই সমীকরণটা যদি আমরা বিশ্লেষণ করি, ভি এর মান নির্ভর করছে এক্স এর উপর, কারণ ওমেগা এবং এ এরা কিন্তু ধ্রুবক। এক্স যত বেশি হবে ভি এর মান তত কম হবে। খেয়াল করো, এক্স যত বেশি হবে ভি এর মান তত কম হবে, কারণ এখানে মাইনাস আছে। এই জন্য সাম্যাবস্থান থেকে যত দূরে যাওয়া যাবে কণার বেগ তত কমতে থাকে। এবং এক্স এর মান যখন এ হয়ে যাবে, এক্স যখন এ হয়ে যাবে, এ হয়ে যাওয়ার অর্থ কি, কিউ বিন্দুতে চলে গিয়েছে বা পি বিন্দুতে চলে গিয়েছে, অর্থাৎ সর্বাধিক দূরত্বে চলে গিয়েছে বিস্তারের সময়। তার মানে আমরা বসিয়ে তখন দেখা যাবে এটা হলে আমরা দেখতে পাই এখানে এক্স ইকুয়াল টু এ বসাই, তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার মানে কি 0, তার মানে আমাদের ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। অর্থাৎ ওই যে সর্বোচ্চ বিন্দুতে বেগ যে 0 হয় এই জন্য হয়। আবার এক্স এর মান যখন 0 বসাই, এক্স এর মান 0 হওয়ার অর্থ হচ্ছে যে আমার বস্তুটা ও বিন্দুতে রয়েছে, সাম্যাবস্থানে রয়েছে। সাম্যাবস্থানে এক্স এর মান কি 0 হবে, কারণ সাম্যাবস্থান থেকে দূরত্বটাই তো এক্স। তার সাম্যাবস্থানে এক্স এর মান হবে 0। তাহলে এক্স যদি 0 হয় তাহলে ভি এর মান কি হবে, ওমেগা এ হবে। খেয়াল করো, এটা 0 হয়ে যাবে, তার মানে কি ওমেগা এ হবে। তাহলে ওমেগা এ এটা কিন্তু ভি এর সর্বোচ্চ মান, যেগুলো আমরা এটাকে বলি ভি ম্যাক্স বলি। ভি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ। অর্থাৎ একটা সরল সঞ্চিত স্পন্দনশীল কণার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইকুয়াল টু হবে ওমেগা এ, এবং সেটা কোথায় হবে, সেটা হবে কিন্তু সাম্যাবস্থানে। তাহলে সাম্যাবস্থানে বেগটা হয় সর্বোচ্চ, আর সর্বোচ্চ অবস্থানে বেগ হবে 0 বা সর্বনিম্ন। এবার আমরা দেখব হচ্ছে ক্ষমতা, পাওয়ার। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে এক কথাই যদি বলি কাজ করার হার। অর্থাৎ একটি যন্ত্র বা একটি বস্তু প্রতি সেকেন্ডে যেই পরিমাণ কাজ সম্পন্ন করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষমতা, তাই না? তোমরা এটা জানো অবশ্যই, কাজ করার হারকে ক্ষমতা বলে। আমরা এইভাবে যদি লিখি যে একটি বস্তু টি সময়ে যে ডব্লিউ পরিমাণ কাজ করে, টি সময় ডব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে একক সময় কত কাজ করবে, ডব্লিউ বাই টি, এত পরিমাণ কাজ করবে। এই যে একক সময় যে কাজটা করলো এটাকে কি লিখবো, ক্ষমতা। ক্ষমতাকে পাওয়ার দিয়ে লিখা হয় পি, পি লিখবো ডব্লিউ বাই টি। এটা হচ্ছে ক্ষমতার বেসিক সমীকরণ, ডব্লিউ বাই টি। তাহলে এককটা কি হচ্ছে আমি বুঝতে পারছি, ডব্লিউ একক হচ্ছে জুল, টি একক হচ্ছে সেকেন্ড। তার মানে ক্ষমতার একক হচ্ছে কি, জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ড না বলে আমরা এটাকে ব্যবহারিক ভাবে বলি হচ্ছে ওয়াট। ক্ষমতার একক বলি আমরা ওয়াট, তোমরা এটা জানো। এখন যদি বলি 1 ওয়াট কাকে বলে, তাহলে কি বলবো, তাহলে আমরা ডব্লিউ এর মান বসাবো হচ্ছে 1 জুল, আর টি এর মান বসাবো হচ্ছে 1 সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে বলতে পারি যে কোন একটা যন্ত্র বা কোন একটা বস্তু 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ সম্পাদন করতে পারে, তাহলে এই যন্ত্রের ক্ষমতাকে বলবো আমরা 1 ওয়াট। কোন একটি যন্ত্র 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ সম্পন্ন করতে পারে, তাহলে এই যন্ত্রের ক্ষমতাকে বলবো আমরা 1 ওয়াট। এখন তোমাকে বললো যে একটি যন্ত্রের ক্ষমতা 500 ওয়াট, এটা বলতে আমরা কি বুঝবো, তাই না? এরকম প্রশ্ন কিন্তু খ নাম্বারে প্রায়ই আসে, যে কোন একটি যন্ত্রের ক্ষমতা 500 ওয়াট বা 1000 ওয়াট বা 5000 ওয়াট বলতে কি বোঝায়। এটা বলতে বোঝাবে, আমরা এইভাবে বলবো যে ওই যন্ত্রটি 1 সেকেন্ডে 500 জুল কাজ সম্পাদন করতে পারবে। ওই বস্তুটি 1 সেকেন্ডে 500 জুল কাজ সম্পন্ন করতে পারে, এই জন্য তার ক্ষমতা হচ্ছে 500 ওয়াট। মনে রাখবেন, বল, বেগ এবং ক্ষমতা এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাই যে আমরা জানি যে একটা বস্তু যদি W Fs, এটা আমরা জানি যে F বল প্রয়োগ করে, ধরো একটা বস্তুর উপর F বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করার ফলে বস্তুটি S সরণ ঘটেছে বলের দিকে। কোন বস্তুর উপর F বল প্রয়োগ করায় বলের দিকে বস্তু সরণ ঘটেছে কত, S। তাহলে কৃত কাজ কত হবে,
ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে আমরা যদি এখানে এফ এস টা বসিয়ে দিই তাহলে পি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ এস বাই টি। আমরা এফ টাকে আলাদা করি, এস বাই টি টাকে আলাদা করি। ধ্রুব বেগের ক্ষেত্রে আমরা জানি যদি একই বেগে চলে, সমবেগে চলে, তখন কিন্তু এস বাই টি কে আমরা ভি দ্বারা প্রকাশ করি। সেই ক্ষেত্রে লেখা যায় পি ইজ ইকুয়াল টু এফ ভি, পি ইজ ইকুয়াল টু এফ ভি। অর্থাৎ ক্ষমতা হচ্ছে বল গুণন বেগ। এইটিকে বলি আমরা ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্ক। কর্মদক্ষতা বিষয়টি কি? কর্মদক্ষতার বিষয়টি হচ্ছে, আমি একটু বলি যে একটা যন্ত্রকে তুমি যে পরিমাণ শক্তি প্রদান করবে তার সবটাকে সে কাজে লাগাতে পারবে না, এর মধ্যে কিছু শক্তি কিন্তু অপচয় হবে। যতটুকু শক্তিকে সে কাজে রূপান্তরিত করতে পেরেছে তাকে প্রদত্ত শক্তিতে ভাগ করলে যে রাশিটি পাওয়া যাবে সেই রাশিটিকে বলি আমরা ওই যন্ত্রের কর্মদক্ষতা, এফিসিয়েন্সি। কর্মদক্ষতা বা শুধু দক্ষতা বলতে পারে, এফিসিয়েন্সি। ওকে, তাহলে আমরা কি বলবো যে কার্যে রূপান্তরিত শক্তিকে প্রদত্ত মোট শক্তি দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মদক্ষতা। তার মানে আমরা সহজ কথা বলতে পারি শক্তি রূপান্তরের হার, শক্তি রূপান্তরের হার, এটি হচ্ছে আসলে কর্মদক্ষতা। আমরা এক কথায় যদি লিখি এভাবে লিখতে পারি কর্মদক্ষতা, এটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে হবে কার্য রূপান্তরিত শক্তি এবং প্রদত্ত মোট শক্তি, এর অনুপাতই হচ্ছে কর্মদক্ষতা। এখন আমরা যদি জানি যে শক্তিকে যখন সময় দিয়ে ভাগ করা হয় তখন কিন্তু ক্ষমতা হয়ে যায়। শক্তিকে সময় দিয়ে ভাগ করি সেটা কিন্তু ক্ষমতা হয়ে যায়, মানে কাজ বাই সময়, তার মানে কি ক্ষমতা। আমরা দুইটাকে যদি টি দিয়ে ভাগ করি, এটাকে টি দিয়ে ভাগ করি, এটাকে টি দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে কি কার্য রূপান্তরিত শক্তি তার হার, তার মানে হচ্ছে কার্যকর ক্ষমতা বলতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি কার্যকর ক্ষমতা ডিভাইড বাই হচ্ছে মোট ক্ষমতা। মোট ক্ষমতা অর্থাৎ একটা যন্ত্রের মোট ক্ষমতা যা থাকে তার সব ক্ষমতাটাকে সে কাজে রূপান্তর করতে পারে না। যতটুকু কাজে রূপান্তরিত করতে পেরেছে সেটা বলি আমরা কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতাকে যদি আমরা পি ড্যাশ দিয়ে লিখি আর মোট ক্ষমতা যদি পি দিয়ে লিখি তাহলে আমাদের ইটা ইজ ইকুয়াল টু লেখা যায় এটা, ইটা ইজ ইকুয়াল টু পি ড্যাশ বাই পি, ইটা ইজ ইকুয়াল টু পি ড্যাশ বাই পি। অর্থাৎ কার্যকর ক্ষমতা উপরে হবে আর নিচে হবে হচ্ছে মোট ক্ষমতা একটা যন্ত্রের। এখন সবসময় কিন্তু পি ড্যাশ ইজ লেস দেন, পি ড্যাশ ইজ লেস দেন পি হবে সবসময়। কার্যকর ক্ষমতাটা সবসময় মোট ক্ষমতার চেয়ে কম হবে, কাজে এই রাশির অনুপাত কিন্তু একের চেয়ে কম হবে, লেস দেন 1 হবে। সেই জন্য আমরা এটাকে একটা শতকরায় প্রকাশ করার জন্য এইভাবে লিখি পি ড্যাশ বাই পি ইন্টু 100%। এটা হচ্ছে কর্মদক্ষতার একটা রাশিমালা, মনে রাখবে। অর্থাৎ কার্যকর ক্ষমতাকে মোট ক্ষমতাতে ভাগ করে যে মান পাবো তাকে 100 দিয়ে গুণ করে শতকরায় প্রকাশ করে দেবো। তাহলে এখন যদি বলি যে একটি যন্ত্রের কর্মদক্ষতা 80%, এই কথার মানে কি? এটার মানে হচ্ছে যে তাকে যেটুকু শক্তি প্রদান করা হয় তার 80% কে সে কাজে রূপান্তর করতে সক্ষম। যতটুকু শক্তি তাকে প্রদান করা হয় তার 80% সে কাজে রূপান্তর করতে পারে। তাকে যদি 100 জুল শক্তি প্রদান করা হয় তাহলে তার 80 জুলকে সে কাজে রূপান্তর করবে। তাকে যদি 1000 জুল শক্তি প্রদান করা হয় তাহলে তার 800 জুলকে সে কাজে রূপান্তর করতে পারবে। এটাই হচ্ছে কর্মদক্ষতার মূল বিষয়। তো এই কর্মদক্ষতা নিয়ে আমাদের উদ্দীপক থাকে সাধারণত ওই কুয়াকে পানি শূন্য করার ক্ষেত্রে, নিচ থেকে পানি উপরে ওঠানোর ক্ষেত্রে, ট্যাঙ্কি ভরার ক্ষেত্রে, এরকম প্রশ্ন থাকে অনেক। তো আমরা উদ্দীপক যখন সলভ করি তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।